শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে নতুন করে একটা টিউটোরিয়াল শুরু করছি। তো একটু আলোচনা করব, আলোচনা করতে করতে বলে দিব আসলে টপিকের নাম কি। আপাতত শুরুতে কিছু বলছি না, কেমন? তো ধরো, এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা। খেয়াল করো, এটা হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখাটা আসলে এইভাবে যাচ্ছিল, মনে করো। হ্যাঁ, সরল রেখাটা এইভাবে যাচ্ছিল। তো এখান থেকে সেই স্টার্ট করছে যাওয়া। ওকে, তো সে গিয়ে ঠিক এই পয়েন্টে, আমি এই পয়েন্টটাকে একটু মার্ক করে রাখতেছি। এই যে এই পয়েন্টটাকে একটু মার্ক করে রাখতেছি। হ্যাঁ, সে এই পয়েন্টে গিয়ে হুট করেই, সে এই পয়েন্টে গিয়েই এখান থেকে সে হুট করে এইরকম করে একটা বাঁক নিয়ে নিছে। ওকে, সেরকম করে একটা বাঁক নিয়ে নিছে। তো আমি ধরে নিলাম যে এইখান থেকে শুরু করে, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এইটা হচ্ছে একটা পয়েন্ট। ধরে নিলাম এটা হচ্ছে অ্যাট এনি পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাট এনি পয়েন্ট। ওকে, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তার যে টোটাল লেংথ হচ্ছে, টোটাল আর্ক লেংথ ধরে নিলাম, টোটাল আর্ক লেংথ বা চাপের দৈর্ঘ্য টোটাল, সেটা হচ্ছে ধরে দিলাম হচ্ছে এস। তুমি এগুলো ধরতে পারো, এটা কোনো ইস্যুস না। ওকে, তো ঘটনাটা আসলে কি? ঘটনা হচ্ছে এই যে রেখাটার যে ডিরেকশন, এই ডিরেকশনটা কিন্তু একটা পয়েন্টে গিয়ে কি হয়ে গেছে, একটা পয়েন্টে গিয়ে চেঞ্জ হয়ে গেছে, একটা পয়েন্টে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়েছে কার রেসপেক্টে? কার রেসপেক্টে চেঞ্জ হয়েছে? টোটাল লেংথের রেসপেক্টে চেঞ্জ হয়ে গেছে। দেখো, টোটাল লেংথটা এইদিকে ছিল সোজা, আর এখানে গিয়ে হয়ে গেছে বাঁকা। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, আমি আবার বলতেছি। দ্য ডিরেকশন, একটা সরল রেখার ডিরেকশন কোনো একটা পয়েন্টে গিয়ে চেঞ্জ হয়ে গেছে কার রেসপেক্টে? সে চেঞ্জ হয়ে গেছে আসলে টোটাল টোটাল লেংথের রেসপেক্টে। ক্লিয়ার? তো এখানে দেখলাম যে আমার ডেফিনেশন হচ্ছে কার্ভেচারের ডেফিনেশন। তো দেখলাম কার্ভেচার। ওকে, তো কার্ভেচারের ডেফিনেশনটা আসলে কি? কার্ভেচারের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে দ্য ডিরেকশন অফ the direction of a line, হ্যাঁ, ডিরেকশনটা কি হয়ে গেছে বলতো? ডিরেকশনটা আসলে চেঞ্জ হয়ে গেছে। ডিরেকশনটা অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো? ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে কোন পয়েন্টে? দ্য ডিরেকশন অফ এ লাইন। ওকে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো লিখলাম যে দ্য ডিরেকশন অফ এ লাইন, বা দা লিখো রেট অফ চেঞ্জ। এই যে এই জায়গাতে যে পরিবর্তন যে হয়ে গেছে, হ্যাঁ, তো চাইলে সে এখানে গিয়ে পরিবর্তন হয়েছে, সে কিন্তু আবার গিয়ে এইখানেও গিয়েও পরিবর্তন হয়েছে, সে কিন্তু আবার এইখানেও গিয়েও পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো লিখো, এইভাবে লিখো, লিখো যে দ্য রেট অফ চেঞ্জ, the rate of change of a line at any point of its direction. Okay, at any point of its direction, the rate of change of a line at any point of its direction, the direction এর যে কোনো পয়েন্টে সে চেঞ্জ হয়ে গেছে কার রেসপেক্টে? with respect to arc length is called curvature. তো কার্ভেচারটা কি? যে এখানে যে বাঁকা হয়ে গেছে, এই বাঁকা হয়ে যাওয়াটা দেখো, দ্য রেট অফ চেঞ্জ, তার পরিবর্তনের হার অফ এ লাইন, একটা লাইনের একটা যে ডিরেক্টেড লাইনের রেট অফ চেঞ্জ মানে পরিবর্তনের হার এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে এসে পরিবর্তন হতে পারে, লাইন অফ ইটস ডিরেকশন, তার ডিরেকশনের উইথ রেসপেক্ট টু আর্ক লেন্থ, মানে টোটাল যে আর্ক লেন্থটা ছিল সে আর্ক লেন্থের রেসপেক্টে সে হয়ে গেছে, সে কি হয়ে গেছে এখানে বলতো? তার পরিবর্তন হয়ে গেছে। ওকে, তো এইটাকে বলবো হচ্ছে আমরা কার্ভেচার। এখন এই জিনিসটা না আসলে এইভাবে এরকম মানে বইয়ের ভাষা দিয়ে আসলে এগুলো বোঝানো যায় না। তো আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম আঁকতেছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো ধরো আমি লিখলাম, আমি একটা ডায়াগ্রাম আঁকতেছি, একটু ভালো করে খেয়াল করো, মনোযোগ দিয়ে ভালো করে। হ্যাঁ, ধরো আমি এখানে লিখলাম হচ্ছে, আমি এই একটা বৃত্ত আঁকলাম, তো চিন্তা করো এই যে বৃত্তটা যে স্যার যে আঁকলাম, ওকে, তো এই বৃত্তটার ধরে নিলাম এইটা হচ্ছে অরিজিন, মানে সেটা হচ্ছে তার মূল মানে কেন্দ্র, আর ধরে নিলাম এইটা হচ্ছে তার ব্যাসার্ধকে আমি প্রকাশ করলাম হচ্ছে, ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করলাম? ধরে নিলাম ব্যাসার্ধকে প্রকাশ করলাম হচ্ছে রো দ্বারা, প্রকাশ করলাম, যদিও আর হয়, আমি বাট রো দ্বারা প্রকাশ করলাম। কেমন? তো এখন ঘটনাটা কি? এইটা একটা বৃত্ত আঁকলাম, আবার ধরো এইখানে একটা বড় বৃত্ত আঁকলাম, এই দেখো একটা বড় বৃত্ত আঁকলাম, এই যে বড় এক করে একটা বৃত্ত আঁকলাম, তাহলে এইটা হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তো এখন তুমি দেখো, তুমি একটু খেয়াল করে দেখো যে এইখানে ব্যাসার্ধের মানটা
এখানে ব্যাসার্ধের মানটা মানে ব্যাসার্ধের মানটা কম। কেন ব্যাসার্ধের মানটা কম? কারণ এখানে বেন্ডিং হয়েছে বেশি। দেখো এখানে, এই দেখো এখানে এই দেখো, আমি যদি ছোট করে আঁকি, আটটু ছোট করে যদি নেই, দেখো আটটু ছোট করে যদি নেই, তাহলে এখানে কি হবে? এখানে কার্ভের বেন্ডিং বেশি না? দেখো তো এই কার্ভটা এখান থেকে এখানে কি আবার এখানে বেন্ড হয়ে গেছে, আবার এখানে বেন্ড হয়ে গেছে, আবার এখানে, মানে বক্রতাটা এখানে বেশি। আর এটা চাইতে একটু বড় বৃত্ত কেন? আচ্ছা এখানে ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, এটা চাইতে একটু বড় বৃত্ত কেন? কারণ এখানে বেন্ডিং এর পরিমাণটা একটু কম, এখানে বেন্ডিং এর পরিমাণটা আরো কম, কারণ এই বৃত্তটা ছড়ানো, বৃত্তটা কি ছড়ানো। তাহলে আমি বলতে পারি ব্যাসার্ধের মানটা মানে রেডিয়াসের মানটা আসলে কার উপর নির্ভর করে? বেন্ডিং এর উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? বেন্ডিং এর উপরে নির্ভর করে। লিখতে পারি যে রেডিয়াস, লিখলাম যে রেডিয়াস ডিপেন্ডস অন বেন্ডিং। সে আসলে টোটালি বেন্ডিং এর উপরে সে আসলে নির্ভর করে। বেন্ডিং এর মান যদি বড় হয় তাহলে ব্যাসার্ধের মানটা বড় হবে। বেন্ডিং এর মান যদি বেন্ডিং এর মান যদি কম হয়, দেখো এখানে সে কম পরিমাণ, তার বক্রতা কম বলে এখানে ব্যাসার্ধ বেশি। এখানে বক্রতার পরিমাণটা বেশি বলেই ব্যাসার্ধটা এখানে কম। এখানে বক্রতা অনেক বেশি। দেখো সে একটু গিয়েই আবার বেঁকে গেছে, এখান থেকে একটু গিয়ে বেঁকে গেছে, খালি বেঁকে গেছে। হ্যাঁ, তুমি যদি আরো ছোট নাও, এখানে বক্রতা আরো বেশি, কেমন? তো বক্রতা যত বেশি হবে তত হচ্ছে যে তার ব্যাসার্ধের মানটা তত কমে আসবে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে ধরো এটা এভাবে রাখলাম। আচ্ছা, এখন তুমি এভাবে চিন্তা করো, ধরে নিলাম এই বৃত্তের এই টোটাল যে বৃত্তটা যে আমি নিলাম, এই টোটাল এই বৃত্তের এতটুকু অংশ নিয়ে আমি কাজ করলাম মনে করো। ওকে, তো এখানে ঘটনাটা কি ঘটতেছে? ধরে নিলাম এতটুকু হচ্ছে থিটা, ডি থিটা পরিমাণ, কোণের পরিমাণ হচ্ছে ডি থিটা। ওকে, আচ্ছা, আর এই টোটাল যে আর্ক লেন্থ, টোটাল যে লেন্থ ধরে নিলাম সেই লেন্থ হচ্ছে এস। তাহলে এখান থেকে লেন্থ কতটুকু হবে? এই লেন্থ হবে অ্যাকচুয়ালি ডিএস পরিমাণ লেন্থ হবে। এটা হবে এতটুকু হবে ডিএস, মানে এই যে এতটুকু হচ্ছে ডিএস। ওকে, এতটুকু হচ্ছে ডিএস। তো তুমি চিন্তা করো, তুমি ইন জেনারেল কেস হিসাবে ভাবো, তুমি বৃত্তের ব্যাসার্ধ কেমনে বের করো? টোটাল আমার বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে মনে করো 2πr। হ্যাঁ, আর বৃত্তের এই যে মাঝখানে আমার এখানে কোণের পরিমাণটা কত? কোণের পরিমাণ হচ্ছে কত? 360 ডিগ্রি না? তাহলে 360 ডিগ্রি, মানে হচ্ছে কত? 2π। তুমি কাটাকাটি করলে কত পাও? তুমি হচ্ছে আর পাও। কত পাও? আর পাও। তাহলে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি এখানে বলে নিছি যে আমার এখানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ধরে নিলাম রো। তাহলে রোটা কত হবে? তুমি উপরে ভাগ করছো কি দিয়ে? টোটাল পরিধি দিয়ে ভাগ করছো। তাহলে এখানে পরিধির অংশ কত আছে? পরিধির অংশ আছে হচ্ছে ডিএস। কত আছে? ডিএস। আর এখানে আবার দেখো নিচে ভাগ করছো কি দিয়ে? 2π দিয়ে ভাগ করছো। তাহলে এখানে কত হবে? এখানে হবে ডি থিটা। কত হবে? ডি থিটা। ওকে, তাহলে একটু আগে তুমি কিন্তু বলছিলা যে এটা হচ্ছে আমাদের রো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি বৃত্তের মানে কার্ভেচারের ব্যাসার্ধ, মানে বৃত্তের ব্যাসার্ধ। তো ধরে নিলাম যে রোর ভ্যালু যদি হয় ডিএস ডি থিটা, তো যেহেতু এটা ব্যাসার্ধ এটা কখনো নেগেটিভ হবে না, তাই এখানে দিলাম মডুলাস। ওকে, তো এখন তুমি কিন্তু বলছিলা যে ব্যাসার্ধের মানটা নির্ভর করে কার উপরে? কার্ভেচারের উপর নির্ভর করে। তো কার্ভেচারকে অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় এটা দিয়ে, এই যে আমি লিখলাম কার্ভেচারকে প্রকাশ করা হচ্ছে কাপ্পা দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? কাপ্পা, মানে এই কেটাকে একটু ছোট করে এভাবে একটু পেঁচিয়ে লিখতে হয় কাপ্পা দ্বারা। তার মানে কি, যদি বেন্ডিং বেশি হলে ব্যাসার্ধ কমে যাবে। বেন্ডিং এর মান যত বেশি ব্যাসার্ধ তত কম, বেন্ডিং যত কম ব্যাসার্ধ তত বেশি। তার মানে একটা ব্যস্তানুপাতিক, কি অনুপাতিক বলতো? ব্যস্তানুপাতিক। তাহলে আমি বলতে পারি এখান থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পারি যে স্যার দেখো ব্যাসার্ধের মান, বেন্ডিং এর মান যদি কম হয় তাহলে কাপ্পার সাথে এই রো এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখো খেয়াল করো, যদি ব্যাসার্ধের মান যদি বড় হয়, দেখো ব্যাসার্ধের মান বড়, এই যে ব্যাসার্ধের মান বড় মানে কত? বেন্ডিং কমতেছে। দেখো এখানে তুমি যদি ব্যাসার্ধের মানটা মনে করো 100 দাও, ধরো মনে করো রোর মান দিলে 100, তাহলে 1/100 মানে কত? এই কার্ভেচারের মানটা কমে গেল না? কার্ভেচারের মানটা দেখো তো কমে গেল না? এই যে কমে গেল না? বুঝতেছ? আবার ধরো তুমি ব্যাসার্ধের মান দিছো কম, তো ব্যাসার্ধ মান কম মানে কি? ব্যাসার্ধ মান কম মানে হচ্ছে বেন্ডিং কিন্তু বেশি। মনে করো তুমি এখানে লিখলা ব্যাসার্ধ মান নিচে হচ্ছে 0.1, তার মানে 0.1 মানে কত? এখানে কিন্তু 10 হয়ে যাবে, মানে বেন্ডিং এর মান কিন্তু বেড়ে যাবে। এই যে বেন্ডিং এর মান বেড়ে গেছে, দেখছো? তার মানে কাপ্পার সাথে এই মানে কার্ভেচারের যে রেডিয়াস, এই ব্যাসার্ধ সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি বলতে পারি যে স্যার কাপ্পা ইকুয়ালস টু হচ্ছে 1/ρ
আবার রো ইকুয়ালস টু কত 1/1 কাপ্পা। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি আবার এভাবে চিন্তা করো যে স্যার তুমি এভাবে ফর্মুলা লিখছিলা যে রো এর আবার সূত্র কি, এই দেখো রো এর আবার তুমি সূত্র লিখছিলা কত, যে ডিএস ডি থিটা, ডিএস ডি থিটা। আচ্ছা, তাহলে রো এর সূত্র যদি ডিএস ডি থিটা হয়, তাহলে রো ইকুয়ালস টু কত 1/কাপ্পা। তাহলে আমি লিখতে পারি যে কাপ্পা ইকুয়ালস টু হচ্ছে 1/রো। রোর মান যদি এত হয় তাহলে এটা উল্টায় যাবে, উল্টে গেলে কত হবে, ডি থিটা ডিভাইড বাই ডিএস। ওকে, এটা হচ্ছে কাপ্পার ফর্মুলা। তো তুমি চাইলে এখানে বইয়ের মধ্যে তারা হচ্ছে কি করছে, তারা ডি থিটাকে তারা হচ্ছে ডি সাই দ্বারা প্রকাশ করছে। তো তুমি যদি ডি সাই দ্বারা প্রকাশ করো তাহলে এগুলো কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি ডিএস ডিভাইড বাই হচ্ছে ডি সাই। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি সাই ডিভাইড বাই হচ্ছে ডিএস। এটা হয়ে যাবে কার ভ্যালু, এটা হয়ে যাবে কাপ্পার ভ্যালু। ওকে, তো এখন তুমি চিন্তা করো, ভালো করে খেয়াল করো, ইন জেনারেল কেস আমরা যে কোনো ইকুয়েশনকে আমরা আসলে কি দ্বারা প্রকাশ করি, আমরা অ্যাকচুয়ালি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয়, আমরা দেখাচ্ছি কিনা, হ্যাঁ ঠিক আছে, ধরো কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি হয় তাহলে তুমি আসলে তাকে কি দ্বারা প্রকাশ করো, তুমি তাহলে আসলে যে কোনো কার্ভকে প্রকাশ করো হচ্ছে y ইকুয়ালস টু fx দ্বারা প্রকাশ করো, তাই না? y ইকুয়ালস টু তুমি fx দ্বারা তুমি প্রকাশ করো। তো তাহলে এখন তুমি চিন্তা করো, তোমার এখানে এই যে খেয়াল করো, এই যে ডিএস, এই যে লেংথটা, এই লেংথটা আসলে কার উপর নির্ভর করতেছে, সাইয়ের উপর নির্ভর করতেছে না? দেখো তো, ডিএসটা কিন্তু সাইয়ের উপর নির্ভর করতেছে। কেন? কারণ তুমি যদি সাইয়ের মানটা কমাও, এই দেখো সাইয়ের মানটা তুমি যদি কমাও তাহলে কিন্তু এই ডিএস কিন্তু এতটুকু হয়ে যাবে, এটা কিন্তু কমে যাবে। তাহলে ডিএস আসলে নির্ভর করতেছে কার উপরে, সাইয়ের উপরে। তাহলে দেখো ওয়াই নির্ভর করতেছিল কার উপরে, এফএক্স এর উপরে। তাহলে এখানে এস নির্ভর করতেছে কার উপরে, সাইয়ের উপরে। তাহলে তুমি এখানে এই ইকুয়েশনগুলো আসলে কার জন্য হবে, ফাংশনটা হবে কি, যে এস ইকুয়ালস টু ফাংশন অফ সাই হচ্ছে এখানে ভেরিয়েবল। তাহলে আমি বলতে পারি এস ইকুয়ালস টু ফাংশন অফ সাইয়ের রেসপেক্টে আমাদের কাপ্পার ফর্মুলা এটা, ঠিক আছে, আমাদের কার্ভেচারের ফর্মুলা এটা। ওকে, মানে কার্ভেচার হচ্ছে কাপ্পা আর রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 1/কাপ্পা। তো এখান থেকে হচ্ছে আমরা আবার এগুলো বের করে ফেললাম। হ্যাঁ, তো এখান থেকে না আমি আরেকটা বেসিক তোমাদেরকে দেখাচ্ছি। এই জিনিসগুলো আসলে ম্যাথমেটিক্যালি বোঝার একটু টাফ, তারপর আমি সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমি আরেকটা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরো কোনো বৃত্তের ব্যাসার্ধ 1 বলতে তুমি আসলে কি বুঝো? ধরো কোনো বৃত্তের ব্যাসার্ধ 1 আছে, তো 1 বলতে আসলে আমি বুঝি যে স্যার ঘটনাটা হচ্ছে এরকম যে এখানে ধরে নিলাম এটা একটা বৃত্ত, হ্যাঁ। তো এই বৃত্ত আমি একটু সহজ করে আঁকি, এই একটা বৃত্ত, এই বৃত্তের টোটাল ধরে নিলাম এই এতটুকু যে পরিসীমা, টোটাল পরিসীমা ধরে নিলাম হচ্ছে আমি 360 মিটার। আর মাঝখানে যে কোণের পরিমাণ আছে, এই কোণের পরিমাণ হচ্ছে আবার ধরে নিলাম 360 ডিগ্রি। তাহলে তুমি যদি 360কে দিয়ে 360কে ভাগ করো তাহলে ফলাফল কত হবে, ফলাফল হবে 1, অর্থাৎ এটা হচ্ছে তার ব্যাসার্ধ। আর যদি এমন হয় যে না এই যে এতটুকু যে আমাদের লেংথ, এই লেংথটা বেড়ে গেছে, এখানে কিন্তু আমাদের এটা তোমাদের মধ্যবর্তী কোণ ছিল। যদি আমাদের এইটা বেড়ে যায়, আমি এটাকে একটু বাড়াই দিলাম, ধরো ধরো এইবার এটাকে এইরকম বড় করে দিলাম। তো বড় করে দিলাম, এমন বড় করলাম যে 360টা দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেলে উপরে ভ্যালু কত হবে, উপরে হবে 720, আর নিচে মধ্যবর্তী কোণ আছে কত, মধ্যবর্তী কোণ আছে মনে করো 36 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি হলে ঘটনাটা কি হবে, ঘটনাটা হবে ব্যাসার্ধ হবে 2, আর মান হবে কত, ব্যাসার্ধ মান হবে 2, আর মান হবে 2। ক্লিয়ার? তো তার মানে কি, তার মানে হচ্ছে যখন বেন্ডিংটা যখন কমে, এই যে বেন্ডিং যখন কমে, বেন্ডিং কমলে আমার এই যে ব্যাসার্ধ বেড়ে গেছে, আর মান 2 হয়ে গেছে। আর মান ছিল 1, এই যে 1 থেকে 2 হয়ে গেছে। আর যখন বেন্ডিংটা কমে তখন আর মানটাও কমে। দেখো এখানে ছিল বেন্ডিংটা 720, কমে যখন 360 হয়ে গেছে তখন কি হয়ে গেছে, ব্যাসার্ধের মানটাও কমে গেছে। ক্লিয়ার? তো এটা ক্যালকুলাস 2 আমরা করছিলাম হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2SC কার্ভেচার। তো তোমাদের হচ্ছে এটার কোর্স শুরু হবে হচ্ছে সম্ভবত আগামী মাসের 1 তারিখ থেকে, অক্টোবর থেকে। তার আগে হচ্ছে যে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্স শুরু করব 20 সেপ্টেম্বর। তো মোটামুটি এটা একটা ধারণা দিলাম, এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলাস 2 শুরু করব। তো যারা এনরোলমেন্ট করো না এখনো তারা এনরোলমেন্ট করে ফেলো। হ্যাঁ, তো আজকে এতটুকু থাকবে। ধারাবাহিকভাবে আমি ইনশাআল্লাহ এগুলো বিশ্লেষণ দিয়ে যাব। ওকে।